তো বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি এসকে পিন্টু স্যার এবং আপনি এখন রয়েছেন এসকে পিন্টু স্যার ইউটিউব চ্যানেলে। এখানে আমরা একসাথে শিখি জিওগ্রাফি বিষয়ের জ্ঞান এবং WBSL-STর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলি একেবারে সহজ ভাষায় ও পরিষ্কার ব্যাখ্যায়। আপনার যদি থাকে শেখার আগ্রহ, স্বপ্ন দেখে থাকেন শিক্ষক হওয়ার, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। প্রতিদিন নতুন কিছু শিখতে আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন। চলুন জ্ঞানের এই সুন্দর যাত্রা শুরু করি। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে এমসিকিউ পার্ট জিওগ্রাফি শুরু করেছিলাম, আজকে তার 30 নম্বর পার্ট বায়ুমণ্ডলের গঠন বা কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। তো আজকে আমরা যে পার্ট শুরু করেছিলাম তার প্রথম পার্ট ক্লাইমেটোলজি বা বায়ুমণ্ডল, এটির প্রথম পার্ট শুরু করছি, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। তো আমরা প্রথমে দেখে নেব বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলি, যে কোন কোন স্তর আমাদের বায়ুমণ্ডলে আছে। প্রথমে আছে ট্রপোস্ফিয়ার, পরে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার, তারপর আছে এক্সোস্ফিয়ার। পরপর আমাদের 1, 2, 3, 4, 5 এই 5টি কিন্তু স্তর রয়েছে বায়ুমণ্ডলে। এই বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু আমাদের ওজোন স্তর বা ওজোন স্তর রয়েছে, যেখানে ওজোন গ্যাস বিদ্যমান। সেই ওজোন গ্যাস কিন্তু আমাদের অনেক উপকার আসে, ক্ষতিকারক রশ্মি থেকে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদেরকে বাঁচায়। তো এই সমতাপ মণ্ডল বা সমমণ্ডল, যেখানে কিন্তু এটাকেই সমমণ্ডল বলা হয়, কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। আর বিশ্বমণ্ডল বলা হয় এক্সোস্ফিয়ারকে। ওই এক্সোস্ফিয়ারের ওপরে কিন্তু এই রকেটগুলি বিদ্যমান থাকে। তো ঠিক আছে, আমার পরবর্তী চলে যাচ্ছি, প্রশ্নের দিকে যাব। তো এখানে রয়েছে নাইট্রোজেন, যে বিভিন্ন গ্যাস, বায়ুমণ্ডলের যে কম্পোজিশনের মধ্যে যে গ্যাস রয়েছে কত পার্সেন্ট এখানে রয়েছে। এখানে দেওয়া আছে নাইট্রোজেন 78%, মতো। তারপরে আছে 21% অক্সিজেন, বাদ বাকি 1% কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, আর্গন, তারপরে ওয়াটার ভাইপার বা জলীয় বাষ্প, আদার্স গ্যাস বা হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো কিন্তু রয়েছে এখানে। প্রথম নম্বর প্রশ্নে আমরা চলে যাব সরাসরি। 1 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস বিদ্যমান? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। উত্তর কিন্তু এখানে হবে নাইট্রোজেন, উত্তর সি। নাইট্রোজেন কিন্তু এখানে সবচেয়ে বেশি পরিমাণ আছে। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের আনুমানিক কত শতাংশ রয়েছে? কত শতাংশ নাইট্রোজেন রয়েছে? 21%, 78%, 0.03%, 25%। তো আমরা এখন দেখলাম যে নাইট্রোজেন তো রয়েছে 78%। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাব। 3 নম্বর প্রশ্ন, অক্সিজেন বায়ুমণ্ডলের মোট গ্যাসের কত শতাংশ? মোট গ্যাসের অক্সিজেন কত শতাংশ? 78, 50, 21, 30। তার মানে কিন্তু অক্সিজেন রয়েছে 21% বা 20.9 বলা হয় এখানে, 20.9%। তো এখানে 21% তখন উত্তর আছে, 21% আমরা উত্তর দেব। পরবর্তী প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে কত পার্সেন্ট বা কত শতাংশ রয়েছে? 1%, 0.093%, 0.03%, ডি হচ্ছে 10% বা 10%। এখানে উত্তর কিন্তু সি, 0.03%। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে আর্গনের আনুপাতিক যে পরিমাণ সেটি কত? 0.03, 0.9%, 1%, 5%। আর্গন কিন্তু রয়েছে কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি। নিষ্ক্রিয় গ্যাসের সবচেয়ে বেশি রয়েছে কিন্তু আর্গন, এখানে 0.9%, কিন্তু 0.9% কিন্তু এখানে আর্গন রয়েছে বায়ুমণ্ডলে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলের এক স্থায়ী গ্যাস? একটা স্থায়ী গ্যাস কোনটি? জলীয় বাষ্প, ধোঁয়া, নাইট্রোজেন, ধূলিকণা। স্থায়ী গ্যাস কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেন, উত্তর হবে সি। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভাসমান, ধূলিকণা ও জলীয় বাষ্প বায়ুমণ্ডলের কোন উপাদানটিকে গঠন করে? প্রধান গ্যাস গঠন করে, পরিবর্তনশীল উপাদান, ধাতব উপাদান, প্লাজমা। কিন্তু পরিবর্তনশীল উপাদান, বি, পরিবর্তনশীল উপাদান কিন্তু তৈরি করে বা গঠন করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বায়ুমণ্ডলের পরিবর্তনশীল গ্যাস নয়? পরিবর্তনশীল গ্যাস নয় কোনটি? জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, নাইট্রোজেন। ওজোন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, ওজোন এগুলো কিন্তু পরিবর্তন হয়, কিন্তু নাইট্রোজেন এটি কিন্তু পরিবর্তন হয় না। এটি কত রয়েছে? 78% রয়েছে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজনের অধিকাংশ কোথায় কেন্দ্রীভূত? বায়ুমণ্ডলের যে একটা ভার আছে, ওজন আছে, সেই ওজনের কোন স্তরে সেটি কেন্দ্রীভূত আছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। কিন্তু উত্তর হিসেবে এ, ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার কিন্তু অধিকাংশ এই ট্রপোস্ফিয়ারের ওজন
বায়ুমণ্ডলের ওজনে কিন্তু অধিকাংশ 80% এখানে কিন্তু ট্রপোস্ফিয়ারে আছে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ওজোন স্তর কোথায় অবস্থিত? আমাদের যে ওজোন স্তরটা কোথায় অবস্থিত আমরা দেখলাম, ওজোন স্তর কোথায় অবস্থিত। এখানে উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপর যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে শান্তমণ্ডল, সেই শান্তমণ্ডলে কিন্তু ওজোন স্তর রয়েছে, যেটি আমাদেরকে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বায়ুমণ্ডলের একটি ট্রেস গ্যাস? ট্রেস গ্যাস, এখানে ট্রেস গ্যাস বলতে অল্প পরিমাণে ক্ষতি না করলেও যে বাচ্চাদের বা শিশুদের বেশি পরিমাণে নিলে কিন্তু ক্ষতি হয়, এটা কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। এটা কিন্তু উত্তর হবে ডি, হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু একটা ট্রেস গ্যাস। এখানে কার্বন ডাইঅক্সাইড একটা ট্রেস গ্যাস, কিন্তু এখানে উত্তর যেহেতু হাইড্রোজেন রয়েছে সেখানে আমরা হাইড্রোজেনের উত্তর করব। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বায়ুমণ্ডলের পরিবর্তনশীল গ্যাস? এটা পরিবর্তনশীল গ্যাস কোনটি? নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম, জলীয় বাষ্প। নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম, জলীয় বাষ্প এগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু জলীয় বাষ্প এটি কিন্তু সবসময় পরিবর্তন হতে থাকে। তবে উত্তর হবে ডি, জলীয় বাষ্প বা ওয়াটার ভ্যাপার। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ঘনত্ব কিসের কারণে কমে যায়? বায়ুমণ্ডলের যে ঘনত্ব সেটা কিসের কারণে কমে যায়? উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, উচ্চ আর্দ্রতা, উচ্চতা বৃদ্ধির কারণে। তো ঘনত্ব কিন্তু এই উচ্চতা বৃদ্ধির কারণে কমে যায়। যত উপর দিকে উঠে যায় বায়ুমণ্ডলের ঘনত্ব কিন্তু সবচেয়ে কম থাকে, গ্যাসের ঘনত্ব কমে থাকে। সবচেয়ে বেশি ঘনত্ব কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি জীবনের জন্য প্রয়োজনীয়, মানে সবচেয়ে প্রয়োজন? জীবনের জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে কিন্তু এখানে অপশন রয়েছে, অপশন এ নাইট্রোজেন, অপশন বি হচ্ছে অক্সিজেন, অপশন সি কার্বন মনোক্সাইড, অপশন ডি হচ্ছে মিথেন। জীবনের জন্য প্রয়োজন আমরা সবাই জানি জীবন গ্যাস অক্সিজেন বা O2, এর সংকেত হচ্ছে O2। পরবর্তী প্রশ্ন, জলীয় বাষ্প সর্বাধিক কোথায় পাওয়া যায়? সবচেয়ে বেশি জলীয় বাষ্প কোথায় পাওয়া যায়? মরুভূমিতে, মহাসাগরে, পোলার অঞ্চলে বা আমাদের যে ধ্রুব অঞ্চলে। পরবর্তী হচ্ছে পাহাড়ের চূড়ায়, আছে মহাসাগরে। উত্তর হবে কিন্তু মহাসাগরে। মহাসাগরে সবচেয়ে বেশি জলীয় বাষ্প পাওয়া যায়। এখানে সরাসরি তাপ যে সৌরকিরণ সেটা কিন্তু সাগরে পড়ার ফলে জলীয় বাষ্প বেশি পাওয়া যায়, এখানেই বৃষ্টিপাত বেশি হয়। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের নিচের অংশে গ্যাসগুলির অনুপাত কেমন থাকে? পরিবর্তনশীল, অভিন্ন, সম্পূর্ণ নাইট্রোজেন, কেবল অক্সিজেন। এখানে কিন্তু উত্তর হবে অভিন্ন। নিচের অংশের স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু অভিন্ন থাকে, যে পরিমাণ গ্যাস থাকে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড সেগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না, কিন্তু উপরে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু যত উপরে যাওয়া যায় কিন্তু অভিন্ন হয়ে থাকে, মানে পার্থক্য হতে থাকে। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় কিন্তু ওখানে বলেছে, এখানে কিন্তু বলেছেন গ্রিন হাউস গ্যাস নয়। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন, জলীয় বাষ্প। কিন্তু উত্তর হবে অক্সিজেন। গ্রিন হাউস গ্যাস বলা হয় কোনগুলোকে? যেগুলি তাপমাত্রাকে ধরে রাখে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প এগুলো তাপমাত্রা ধরে রাখে, কিন্তু অক্সিজেন তাপমাত্রাকে ধরে রাখে না, তাপকে ধরে রাখে না। পরবর্তী প্রশ্ন, হিউমিডিটির উৎস কোন গ্যাস? হিউমিডিটি বলতে আর্দ্রতা, এই আর্দ্রতার উৎস কিন্তু কোন গ্যাসকে বলা হয়, মানে কোন গ্যাস থেকে আর্দ্রতা সৃষ্টি হয়? নাইট্রোজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম। জলীয় বাষ্প কিন্তু আর্দ্রতার প্রধান উৎস। পরবর্তী প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিভাবে পরিবেশে ছড়ায়? বনায়নের মাধ্যমে, শোষণের মাধ্যমে, বৃষ্টিপাতের মাধ্যমে, হিমবাহ গলনের মাধ্যমে। এখানে কিন্তু উত্তর হবে বি, উত্তর বি, শোষণের মাধ্যমে বা দহন বা শোষণ যেটা বলা হয় সেটার মাধ্যমে কিন্তু যে কার্বন ডাইঅক্সাইড সেটি বায়ুমণ্ডলে বৃদ্ধি পায় বা পরিবেশে ছড়ায়। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন কিভাবে উদ্ভিদ গ্রহণ করে? উদ্ভিদ কিভাবে নাইট্রোজেন গ্রহণ করে? সরাসরি বাতাস থেকে, প্রাণী থেকে, মাটিতে থাকা ব্যাকটেরিয়ার মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে। মাটিতে থাকা ব্যাকটেরিয়া, উত্তর সি, মাটিতে থাকা ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে, সরাসরি বাতাস থেকে কিন্তু নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের ঘনত্ব সর্বাধিক কোথায়, মানে কোন স্তরে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এখানে কিন্তু উত্তর হবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি, এখানে ওজনও বেশি, বায়ুমণ্ডলের ওজন সবচেয়ে বেশি ট্রপোস্ফিয়ারে। এখানে তোমার দেখতে হবে আমাদের যে বায়ুমণ্ডলের সেখানে কিভাবে প্রেসার থাকে বা তাপমাত্রা থাকে এবং কত কিলোমিটার সেটা বিস্তৃতি। এখানে রয়েছে ট্রপোস্ফিয়ার, প্রথমে আছে 10 থেকে বা 15, 17 যাই বলো এখান থেকে, এখানে কিন্তু ট্রপোস্ফিয়ার। তারপরে আছে 50 কিমি পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার, 80 কিমি পর্যন্ত মেসোস্ফিয়ার এবং তারপরে 700 কিমি পর্যন্ত আছে থার্মোস্ফিয়ার।
থার্মোস্ফিয়ার পরে আছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কিন্তু আমাদের বায়ুমণ্ডলের শেষ ধাপ, এটা বাইরের একটি স্তর। এই মেসোস্ফিয়ারে কিন্তু এই যে মিটিওর বা উল্কাপিণ্ড কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর যে ক্লাউড মেঘ, এই মেঘ কিন্তু ট্রপোস্ফিয়ারে দেখা যায়, অন্যান্য স্তর দেখা যায় না। ঝড় বৃষ্টি এখানে ট্রপোস্ফিয়ারে হয়। আর এয়ারক্রাফট যে এয়ারলাইন্স বা প্লেন উড়ার চলাচল কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের উপরে কিন্তু করে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটি আর্গনের চেয়ে সবচেয়ে বেশি? আর্গনের পরে সবচেয়ে বেশি আছে কোন গ্যাসটি? হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন। আর্গন আছে রয়েছে 0.9%। 0.9% আর্গন রয়েছে। তারপরে পরে রয়েছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড 0.03। তারপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড 0.03%। 0.03% কিন্তু কার্বন ডাইঅক্সাইড রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি স্টেবল গ্যাস নয়? স্টেবল গ্যাস বলতে সবসময় একই পরিমাণ থাকে না। নাইট্রোজেন, হিলিয়াম, ওজোন, অক্সিজেন। নাইট্রোজেন, হিলিয়াম, অক্সিজেন কিন্তু এগুলো কিন্তু একটা স্টেবল গ্যাস, কিন্তু ওজোন কিন্তু সবসময় স্টেবল থাকে না, কমে এবং বাড়ে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন গ্যাসটি রেডিয়েশন শোষণ করে ও পৃথিবীতে উষ্ণতা বজায় রাখে? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হিলিয়াম। এখানে তো উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। এটি কিন্তু রেডিয়েশন শোষণ করে বা তাপ শোষণ করে এবং পৃথিবীর উষ্ণতা বজায় রাখে। কার্বন ডাইঅক্সাইড না থাকলে কিন্তু আমাদের যে আইস এজ শুরু হয়ে যেত। তো কার্বন ডাইঅক্সাইড একটা উপকারী গ্যাস উদ্ভিদের জন্য বা মানুষের জন্য। 25 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাস কোন অঞ্চলের ইউভি রশ্মি থেকে রক্ষা করে? কোন অঞ্চলকে ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে? আমরা বলেছিলাম, এখন পড়ছিলাম যে ইউভি রশ্মি থেকে রক্ষা করে কি? আমাদের ওজোন স্তর বা ওজোন গ্যাসকে রক্ষা করে। তো সমুদ্রকে রক্ষা করে, মাটিকে, চন্দ্রপৃষ্ঠকে, পৃথিবীপৃষ্ঠকে। এখানে উত্তর হবে কিন্তু পৃথিবীপৃষ্ঠকে রক্ষা করে। এরপরে লেয়ার করে দেখতে হবে কত ডিগ্রি উষ্ণতা থাকে। এখানে যে ট্রপোস্ফিয়ার আছে, ট্রপোস্ফিয়ার উষ্ণতা কিন্তু 15 থেকে -56 ডিগ্রি। এখানে যত উপর উঠে যায় কিন্তু টেম্পারেচার কমে থাকে। তারপর আছে -56 থেকে আবার 2 ডিগ্রিতে চলে যায়, আবার বাড়ে, তারপরে আবার কমে মেসোস্ফিয়ারে এবং থার্মোস্ফিয়ারে বাড়তে থাকে। বাড়তেই অনেক বেড়ে যায়। 2000 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এক্সোস্ফিয়ারে তাপমাত্রা থাকে। পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ঘনত্ব উচ্চতা বৃদ্ধির সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, হ্রাস পায়, একবারে কমে যায়। তো বায়ুমণ্ডলের ঘনত্ব উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু কমতে থাকে। যত উচ্চতা উঠা যায়, বায়ুমণ্ডলের যে ঘনত্ব সেটা কিন্তু হ্রাস পায় বা কমতে থাকে। উত্তর সি, হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, বাতাসের অক্সিজেন বেশি থাকা কি ঘটতে পারে? বাতাসে অক্সিজেন বেশি থাকে তাহলে কি ঘটতে পারে? ঠান্ডা পড়ে যেতে পারে, আগুন দ্রুত ছড়ায়, বৃষ্টিপাত বাড়ে, হিমবাহ গলে। অক্সিজেন বেশি থাকলে কিন্তু আগুন ধরার চান্স হতে বেশি থাকে, তাই আগুন দ্রুত ছড়ায়। উত্তর কিন্তু বি হবে, আগুন দ্রুত ছড়ায়। পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি উদ্ভিদের জন্য ফটোসিনথেটিক অপরিহার্য? যে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে ফটোসিনথেটিক একটি পদ্ধতির মাধ্যমে, তো এটা কোন গ্যাসটি সবচেয়ে বেশি দরকার? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, আর্গন। উত্তর কিন্তু হবে কার্বন ডাই অক্সাইড বা CO2। কার্বন এবং অক্সিজেনের মিশ্রণ দিয়ে সেটা কিন্তু CO2। কার্বন একটা এবং অক্সিজেন অন্য দুটো। পরবর্তী প্রশ্ন, গ্রিন হাউস কি করে? তাপ বাইরে পাঠায়, ওজোন সৃষ্টি করে, তাপ আটকে রাখে, আলোর প্রতিফলন ঘটায়। কিন্তু ওজোন যে গ্রিন হাউস গ্যাস কিন্তু এটা কিন্তু তাপকে আটকে রাখে। তো গ্রিন হাউসের কাজ কি? তাপকে আটকে রাখা। পরবর্তী প্রশ্ন, হিউম্যান অ্যাক্টিভিটি কোন গ্যাসের পরিমাণ বাড়ায়? মানুষের যে কার্যকলাপ সেটি কোন গ্যাসকে বাড়ায়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম। যেমন সবাই জানি কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটি সবচেয়ে হালকা? এই গ্যাসটির মধ্যে কোন গ্যাসটি সবচেয়ে হালকা হয়? নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, আর্গন। এখানে তো সবচেয়ে হালকা গ্যাস কিন্তু হাইড্রোজেন। উত্তর সি, হাইড্রোজেন গ্যাস কিন্তু সবচেয়ে হালকা। পরবর্তী প্রশ্ন, ড্রাই এয়ার বলতে কি বোঝায়? কেবল নাইট্রোজেনকে বোঝায়, জলীয় বাষ্পহীন বায়ু, ধূলিকণাবিহীন বায়ু, ঠান্ডা বাতাস। ড্রাই এয়ার বলতে কিন্তু জলীয় বাষ্পবিহীন বায়ু, এটা কিন্তু ড্রাই এয়ার বা শুকনো বাতাস বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে না? গ্রিন হাউস প্রভাব কোনটি সৃষ্টি করে না? মিথেন, ওজোন, নাইট্রোজেন, জলীয় বাষ্প। মিথেন, ওজোন, নাইট্রোজেন এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস, কিন্তু নাইট্রোজেন এটি কিন্তু গ্রিন হাউস গ্যাস। উত্তর হবে সি, নাইট্রোজেন।
পরবর্তী প্রশ্ন, ট্রেস গ্যাস কোনটি? এখন বললাম ট্রেস গ্যাস, যেটি মানুষের বৃহৎ ক্ষতি না করলে ছোটদের ক্ষতি করতে পারে, যেমন নাইট্রোজেন। এর উত্তর আছে কি এ নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, আর্গন। ট্রেস গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড। উত্তর হবে বি, কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা, বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে পরিবর্তনশীল উপাদান কোনটি? সবচেয়ে বেশি পরিবর্তনশীল। এখন আমরা বললাম যে পরিবর্তনশীল উপাদান কোনটি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। এই গ্যাসগুলির মধ্যে কিন্তু পরিবর্তনশীল উপাদান কিন্তু হবে কার্বন ডাইঅক্সাইড। এটি কিন্তু পরিবর্তিত হয়। আগে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল 0.003%, এখন কিন্তু সেটা বেড়ে হয়েছে 0.03%, মানে অনেকটা বেড়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 36 নম্বর প্রশ্ন, সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি জীবদেহ গঠন করে? জীবদেহ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি? নাইট্রোজেন, হিলিয়াম, ওজোন, আর্গন। এখানে কিন্তু সর্বাধিক যে গুরুত্বপূর্ণ গ্যাস সেটি কিন্তু হবে নাইট্রোজেন। উত্তর হবে এ, নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বেশি বায়ুর চাপ কোথায় দেখা যায়? সবচেয়ে বেশি বায়ুর চাপ কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সবচেয়ে বায়ুর চাপ বেশি দেখা যায় কিন্তু ট্রপোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, এই দেখো এখানে যেখানে চাপ কিন্তু সবচেয়ে নিচে জায়গা কিন্তু সবচেয়ে বেশি চাপ থাকবে। এখানে কিন্তু আরোরা, এটা ছুটে গেছিল আরোরা কিন্তু দেখা যায় কোথায়? থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ার, এখানে কিন্তু মনে রাখতে হবে থার্মোস্ফিয়ার, এখানে তো একটা স্তর আছে আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মধ্যে। এই থার্মোস্ফিয়ার কিন্তু বিদ্যুৎ পরিবাহী, এখানে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হয়। এখানে কিন্তু সৌর যে বিকিরণ সেটি রিফ্লেক্ট হয়ে আরোরা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, ট্রোপোপোজ কোথায় অবস্থিত? ট্রোপোপোজ কোথায় অবস্থিত? ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার মাঝে, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মাঝে, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ারের মাঝে, ট্রোপোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝে। এখানে আছে স্ট্র্যাটোপোজ যেটা আছে, ট্রোপোপোজ স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মাঝে কিন্তু ট্রোপোপোজটা রয়েছে, স্ট্র্যাটোপোজটা রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন স্তরে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকে? তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকে কোন স্তরে? মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রোপোপোজ। কিন্তু এই মেসোস্ফিয়ারে কিন্তু মেসোস্ফিয়ার পর যে থার্মোস্ফিয়ার, সেই থার্মোস্ফিয়ারে কিন্তু আবার উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ওজোন স্তরের কাজ নয়? ওজোন স্তরের কাজ কোনটি? কোনটি নয়? দেখেন নয়, কাজ নয়। ইউভি শোষণ, এটা কাজ। সূর্যরশ্মির প্রতিফলন, এটাও কাজ। কিন্তু বেঁচে থাকার জন্য পরিবেশ তৈরি, এটাও কাজ হচ্ছে। কিন্তু তাপ সঞ্চালন, এই তাপ সঞ্চালন কিন্তু ইউভি রশ্মি বা ওজোন স্তরের কাজ নয়। উত্তর ডি। পরবর্তী প্রশ্ন, থার্মোপোজ কি নির্দেশ করে? থার্মোপোজটা কি নির্দেশ করে? ট্রোপোস্ফিয়ারের শেষ অংশ, থার্মোস্ফিয়ারের শেষ অংশ, স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু, এক্সোস্ফিয়ারের শুরু। থার্মোস্ফিয়ারের যে শেষ অংশ, উত্তর কিন্তু বি, থার্মোস্ফিয়ারের শেষ অংশই কিন্তু এই থার্মোপোজ। আর স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ অংশ কিন্তু স্ট্র্যাটোপোজ। পরবর্তী প্রশ্ন, আয়নোস্ফিয়ারে সাধারণত কোন উচ্চতায় দেখা যায়? কোন উচ্চতায় আয়নোস্ফিয়ার রয়েছে? আয়নোস্ফিয়ারের উচ্চতা আমরা আগে দেখেছি, প্রায় 20 কিমি, 50 কিমি, 80 কিমি, 120 কিমি। এখানে উত্তর হবে কিন্তু 80 কিমি। এই 80 কিমি উচ্চতা পর থেকে কিন্তু আয়নোস্ফিয়ার শুরু হয়। আয়নোস্ফিয়ার কিন্তু রয়েছে 80 কিমি উচ্চতায়। কিন্তু আমরা দেখতে হবে যে 80 কিমি উচ্চতা, এখানে 80 থেকে 90 কিমি কিন্তু এখানে আছে থার্মোস্ফিয়ার। এই 80 থেকে 90 কিন্তু এখানে 80 কিমি ধরা হয়, এখানে অপশন 80 কিমি হবে। থার্মোস্ফিয়ার কিন্তু 80 কিমি উচ্চতায় রয়েছে। পরবর্তী প্রশ্ন, মহাকাশচারীরা কোন স্তর পেরিয়ে মহাশূন্যে যায়? কোন স্তরটা পেরিয়ে মহাশূন্যে যায়? আমাদের শেষ উত্তর আছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। তো যে এক্সোস্ফিয়ার বাইরের অংশ, সেই এক্সোস্ফিয়ার পেরিয়ে কিন্তু মহাকাশীরা মহাকাশে চলে যায়। উত্তর হবে সি, এক্সোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের কনডেনসেশন ঘটে বা কনসেনসেন, এই কনসেনসেন ট্রোপোস্ফিয়ারে ঘটে, এটি কার ফলে? ঘটার ফলে কি ঘটে? কনডেনসেশন ঘটার ফলে কি ঘটে? রশ্মি প্রতিফলিত হয়, তাপ বৃদ্ধি পায়, মেঘ ও বৃষ্টি হয়, তারপরে কি আছে? চাপ হ্রাস পায়। উত্তর কিন্তু হবে মেঘ ও বৃষ্টি সৃষ্টি হয়। মেঘ ও বৃষ্টি হয় কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের কন্ডিশনের ফলে। পরবর্তী প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, নিচের কোন স্তরে তাপমাত্রা সর্বনিম্ন হতে পারে? সর্বনিম্ন কোন স্তরে হতে পারে?
থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের পরে কিন্তু তাপ বাড়তে লাগে, কিন্তু মেসোস্ফিয়ারের সবচেয়ে কম কিন্তু এই মেসোস্ফিয়ারে হতে পারে। মেসোস্ফিয়ারের সবচেয়ে কম উষ্ণতা কিন্তু মেসোস্ফিয়ারে হয়। পরবর্তী প্রশ্ন, রকেট কোন স্তরের উপরে যায়? রকেট কোন স্তরের উপরে যায়? রকেট যায় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। উত্তর কিন্তু হবে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারের উপরে কিন্তু রকেট যাতায়াত করে, রকেট চলে যায়। বায়ুমণ্ডলের শেষ স্তর কিন্তু এক্সোস্ফিয়ার। বায়ুতে, পরবর্তী প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কেমন থাকে? জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে কেমন থাকে? 1 থেকে 2%, 0.4%, 0 থেকে 4%, তারপরে হচ্ছে 10%, 5%। উত্তর কিন্তু হবে 0 থেকে 4% কিন্তু এই জলীয় বাষ্প পরিমাণ থাকে। পরবর্তী প্রশ্ন, রেডিও তরঙ্গ প্রতিফলনের জন্য উপযুক্ত স্তর কোনটি? আমাদের যে রেডিও বেতার তরঙ্গ সেটি প্রতিফলনের জন্য উপযুক্ত স্তর কোনটি? এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। এটা কিন্তু হবে উত্তর আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার পর্যন্ত কিন্তু প্রতিফলিত হয় রেডিও তরঙ্গ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন স্তরে আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোন স্তরটা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। কিন্তু ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ার কিন্তু জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটি বায়ুমণ্ডলের বিদ্যুৎ চমক এবং বজ্রপাতের সময় নাইট্রেটে রূপান্তরিত হয়? মানে কোন গ্যাসটি নাইট্রেটে রূপান্তরিত হয়? এখানে তো উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু এই নাইট্রেটে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভারী? ভারী গ্যাস কোনটি? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, আর্গন। সবচেয়ে ভারী গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড বা CO2। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাসটির রংহীন, গন্ধহীন ও নিষ্ক্রিয়? রংহীন, গন্ধহীন, নিষ্ক্রিয়। নাইট্রোজেন, হিলিয়াম, ওজোন, কার্বন মনোক্সাইড। এটি কিন্তু উত্তর হবে হিলিয়াম। উত্তর কিন্তু হিলিয়াম। রংহীন, গন্ধহীন ও নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটি CFC দ্বারা নিঃশেষিত হয়? CFC দ্বারা নিঃশেষিত হয় কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ওজোন, অক্সিজেন। উত্তর কিন্তু ওজোন। ওজোন গ্যাস কিন্তু এই CFC দ্বারা নিঃশেষিত হয়।